শ্যামবালা হেমব্রমের বাসায় যাচ্ছি। এটা হচ্ছে হারিয়া, সাঁওতাল শাড়ি সম্প্রদায়ের যারা আছেন তাদের প্রায় বাড়ি বাড়ি এই হারিয়াটা তৈরি করা হয়। নিজস্ব সংস্কৃতি টিকিয়ে রাখার যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে সেই যুদ্ধের গল্পটাই তুলে ধরবো। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহর পার হয়ে আমরা ঘোড়াঘাট সড়ক ধরে যাত্রা করেছিলাম। কয়েক কিলোমিটার আসার পরে কাটামোড় থেকে এখন আমাদের যাত্রা সোজা একটি পথ গেছে, একটি পথ গেছে হাতের ডানে, যেটি ঘোড়াঘাট উপজেলার দিকে গেছে, দিনাজপুরের ঘোড়াঘাট। আর আরেকটি পথ যেটি সোজা গেছে কাটামোড় থেকে, সেই পথ ধরেই আমরা যাচ্ছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটামোড় থেকে আসছিলাম। কাটামোড় থেকে কিলো 10 পথ অতিক্রম করার পর এই যে দেখছেন সাইনবোর্ডটি চোখে পড়ল, এখানে লেখা রাজা বিরাট। হয়তো জায়গাটির নাম রাজা বিরাট, তো সেজন্য মনের ভিতরে অনেকটা কৌতূহল জাগলো। আসলে এখানে কি বিরাট নামের কোনো রাজা ছিল? থাকলেও তো থাকতে পারে। আচ্ছা, এটি হয়তো জেনে নেওয়া যাবে। তো একটা বাজারও আছে এখানে, সেই বাজারটার নামই হয়তো রাজা বিরাট। তো পরে স্থানীয় কয়েকজন লোকের কাছে জেনে নিলাম। এই যে জায়গাটি দেখছেন, এটি হচ্ছে সেই রাজা বিরাটের স্মৃতি চিহ্ন কিংবা নিদর্শন বলতে পারেন। এখানে বিরাট নামে একজন রাজা ছিল। আমরা বিরাট রাজার এই ঢিবির গল্পটা অন্য কোনো দিন বলবো। এই ঢিবির পাশেই সেই পল্লী, যেই পল্লীতে যাচ্ছি আমরা, যেখানে 30টি পরিবার বসবাস করেন, কৃষ্টি কালচার ঐতিহ্য ধরে রাখার লড়াই করে যাচ্ছেন। সেই লড়াইয়ের গল্পটা শুনে আসা যাক। আমি আসলে আদিবাসী পাড়াটা ওইভাবে চিনি না, তো এখানে বিরাট রাজার ঢিবিতে এসে দেখা হয়ে গেল জুলিয়াস সরেনের সঙ্গে। তার সাথেই যেতে চাই আদিবাসী পাড়ায়। জুলিয়াস সরেন মূলত আমার পূর্ব পরিচিত একজন আদিবাসী আছে এখানকার, সাঁওতাল, যার নাম ব্রিটিশ সরেন। সেই ব্রিটিশ সরনের বড় ভাই, তিনি আমাকে তাদের সেই আদিবাসী পাড়ায় নিয়ে যাচ্ছেন। এখান থেকে খুব বেশি দূরে না, হয়তো 2-1 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। জুলিয়াস দা, কেমন আছেন? এই তো ভালোই তো আছি। বাড়িতে কে কে আছে? আমার বাড়ির পরিবার আছে আর কি। এই ডান দিক দিয়ে যাবো আমরা? না না, এখানে না, সামনে সামনে, আরো সামনে ডান দিক দিয়ে না? সাইনবোর্ড দেখা যাচ্ছে। মানে বাড়িতে বৌদি আছেন? হ্যাঁ, বৌদি আছে, আপনার মা আছে। ছেলে মেয়েরা? ছেলে মেয়েরা 2 ছেলে 2 মেয়ে। ও, আপনার বাবা মা বেঁচে আছেন? না, বাবা মারা গেছে, মা বেঁচে আছে। মা বেঁচে। আমরা সামনে ডান দিক দিয়ে যাবো না? হ্যাঁ, জি জি। আচ্ছা আচ্ছা, এটা কি কাঁচা রাস্তা? হ্যাঁ, কাঁচা রাস্তা। এটা কত দূর যেতে হয়? এই সামান্য 1 মিনিটে যেতে হবে। আর কি করে আমি? কি ঘরের মিস্ত্রি, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে? হ্যাঁ, রাজমিস্ত্রি, আবার টিনের ঘরের রাজমিস্ত্রি করি। আচ্ছা আচ্ছা, 2 মিস্ত্রি করি আমি। কিন্তু বংশানুক্রমে আপনাদের পেশা কি ছিল? আমাদের কৃষি ছিল, কৃষি পেশা। এখন কৃষি পেশা বাদ দিয়ে দিয়েছেন? না, কৃষি এখন আছে। এখনো কৃষি আছে? হ্যাঁ জি। তাহলে আপনি রাজমিস্ত্রি হলেন কেন? এখন শিখলাম যেহেতু। আচ্ছা আচ্ছা, কৃষিতে অন্যরা কাজ করে না? হ্যাঁ, অন্যরা আবার কাজ করে, আবার আছে। আচ্ছা আচ্ছা, আমরা তো যাচ্ছি আপনাদের বাড়িতে গেলে নিশ্চয়ই আরো অনেক কিছু দেখতে পারবো। এইটাই আপনাদের গ্রাম? হ্যাঁ, এইটাই গ্রাম আমাদের। এটা আমাদের পার্শ্ববর্তী যা দেখতেছেন সব আমাদের আদিবাসী। আচ্ছা আচ্ছা, এখানে 35টা ঘর আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাড়ায়? হ্যাঁ জি। এটা গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়ন? রাজাহার ইউনিয়ন। আচ্ছা, সেই ইউনিয়নের আদিবাসী পাড়া বলে না? হ্যাঁ জি। মাটির ঘর? মাটির ঘর জি। ওয়াও, কি দারুণ না মাটির ঘরগুলো? হ্যাঁ জি। আমি কিন্তু নিজেও মাটির ঘরে বেড়ে উঠেছি। না, ঠিক আছে। আমি আমার জন্ম, আমার শৈশব মাটির ঘরে। হ্যাঁ জি। তবে আপনাদের এই মাটির ঘরগুলোর সাথে আমার মাটির ঘরের মিল ছিল না, কারণ আমাদের মাটির ঘরের উপরে চাল ছিল, হ্যাঁ জি, আগেকার ছিল ছনের, আর আমরা দেখছি এই চালগুলো টিন দিয়ে করা। তখন খড়ের ছন, সেই ছন দিয়ে মূলত চালা দেয়া হতো। হ্যাঁ জি।
এখন প্রায় সব বাড়িতেই মাটির ঘর। হ্যাঁ জি। হুম। আমরা পৌঁছে গেছি আদিবাসী পাড়ায়। আমরা এই পাড়ার অনেক গল্প তুলে ধরবো আজ। দাদা আছেন? হ্যাঁ দিদি, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। শ্যামবালা দি। হ্যাঁ হ্যাঁ, শ্যামবালা হেমব্রমের বাসায় যাচ্ছি। দেখি তো, বাসাটা তো অনেক সুন্দর। এই মাটির ঘর সব আপনাদের, হ্যাঁ না? সব মাটির ঘর। দেখলাম যে গোটা পাড়ায় সবার প্রায় মাটির ঘর, আমাদের কোনো ইয়ে নাই তো, টাকা পয়সা না থাকলে মাটির ঘর হবে আর? আচ্ছা আচ্ছা, আমরা এখানে বসবো একটু? বসেন। এখানে অতিথিরা আসলে শুধু ভক্তি করেই ক্ষান্ত হন না, তারা অতিথিদের পা ধুয়ে দেন। সেখানে কাঁসার প্লেট, কাঁসার যে পাত্র, সেই কাঁসার পাত্রে পানি এনে অতিথিদের পা ধুয়ে দেন। এটাও নাকি তাদের এখানকার রেওয়াজ। তারা বলছেন যে এটি আসলে বংশ পরম্পরা এটি করে থাকেন। তো দিদি, আপনি কেন কেন পা ধুয়ে দেন আপনারা? পা ধুয়ে দিলাম, এই যে আমাদের শাস্ত্রের এটা হলো কাজ। থেকে কাঁকড়া উঠে আসে ইয়ার থেকে, এটা নদীর দূরি থেকে কোথায় থেকে আইছে এই কাঁকড়া, বড় কাঁকড়া নদীর থেকে আসছে। থেকে দেখি তো ডাটা ভাঙে যায় না। আচ্ছা, আমি কি কোনো বিপদে পড়লাম না তো? আমি বুঝতে পারছি না আসলে তারা এখন পা ধুয়ে দেওয়ার পর পা ধরে আছেন, আবার বাস দেওয়া হচ্ছে। এই কাঁকড়া উঠতেছি না তো। কাঁকড়া, এখানে কাঁকড়া কোথায়? এখানে অনেক, এখানে কাঁকড়া আছে? হ্যাঁ উঠছে, হ্যাঁ অনেক উঠছে তো। কাঁকড়া আছে? হ্যাঁ উঠছে না তো, ওয়াও, এমন রকম নাম বলে দিছে। তাহলে আমরা কি তোমার হাত ভেঙে যাবে তো? সত্য, এটা স্বাস্থ্য। ঠ্যাং আছে, তাই 10 ঠ্যাঙের কাঁকড়া? ওয়াও, তাহলে কি বলবেন? আমি তো কি বলবো বুঝতে পারছি না। রুপিয়া দেওয়া লাগবে এখন, না তো ছাড়ে দিবে না। মানে এই কাঁকড়া ছাড়ার জন্য রুপিয়া দিতে হবে? ও আচ্ছা, তাহলে এটা হচ্ছে কাঁকড়ার আসল রহস্য। যে তারা যখন কোনো অতিথি আসেন তাকে প্রণাম করেন, ভক্তি করেন, কাঠের পিঁড়িতে বসতে দেন, তারপর এরকম কাঁসার থালা, কাঁসার পাত্রে পানি নিয়ে আসেন। নিয়ে আসার পর সেই অতিথির পা ধুয়ে দেওয়ার পর তারা একটা এখানে অভিনয়ের মতো বলতে গেলে যে তারা বলছেন যে এখানে কাঁকড়া আছে। সেই কাঁকড়া খুঁজলেন, খোঁজার পর তারা আবিষ্কার করলেন যে এখানে 10 পায়ের কাঁকড়া আছে। আর সেই কাঁকড়া ছাড়াবার জন্য এখন কি দিতে হবে? রুপিয়া দিতে হবে। রুপিয়া না দেওয়া পর্যন্ত কাঁকড়া ছাড়বে না। তার মানে উনি পা ছাড়বে না, তাই তো? আচ্ছা, এখন বিপদে পড়েছি, রুপিয়া তো দিতেই হবে। ও, লাঠিও আছে। যদি আবার এই রুপিয়া আমি পরিশোধ না করি তাহলে আমাকে লাঠির ভয়ও দেখানো হচ্ছে। এই লাঠি হচ্ছে আপনাকে বাঁচাবে। ও, লাঠি বাঁচাবে আমাকে? ও সরি, আমি যেটা বলছিলাম যে লাঠি আমাকে বাঁচাবে, না হলে আমাকে ছাড়বে না। এখন আমি তাহলে রুপিয়া দেব? কাঁকড়াকে দিতে হবে। ও, তাহলে লাঠি পারলো না আমাকে বাঁচাতে? অল্প পাবো। এখন হলো আপনার ব্যাখ্যাটা কি একটু বলবেন? এটা আমাদের হলো এই নিয়মটা আমাদের হলো, এটা হলো আদিকাল নিয়ম। আমাদের আদিবাসীর মধ্যে, সনাতন ধর্মের মধ্যে এইরকম মেহের মানালে আমরা, হ্যাঁ আমরা আত্মীয় স্বজন আসলে আমরা সালাম দেই, পা ধুয়ে দেই, এইরকম পাওটা
প্রণাম করি এই তাই হ্যাঁ। এবং তারপরে রুপিয়া দিতে হয়। হ্যাঁ 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 তাহলে আমরা এখন তাহলে রুপিয়া দিই, রুপিয়া না দেওয়া পর্যন্ত যেহেতু ছাড়া হচ্ছে না রুপিয়াটা দিতেই হয়। আচ্ছা রুপিয়া, আচ্ছা ঠিক আছে, এই যে রুপিয়া, চেষ্টা তো করলাম পারলাম না তো ইয়া না গুগল কাপে গামছা রুপিয়াটা নেন। ওকে, apa yang cuma kak ও আচ্ছা, এখন আবার কি করতে হবে? শুরু করতে হলে এটা কি, এটা কি জিনিস? tel 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 তেল কেন? tel debe মানে পায়ে তেল দিয়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা কি সরিষার তেল হ্যাঁ susu tel নাকি যে কোনো তেল? না 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 susu tel আচ্ছা আচ্ছা, তেলটা কেন দেয়া হয়? tel দেওয়া হয় এই যে ধুয়ে দিলাম আচ্ছা আচ্ছা, মানে পা পরিষ্কার করার পরে হ্যাঁ, 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 হ্যাঁ। তেল দিয়ে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা না লেন হয়ে গেল এই আদিবাসী পল্লীতে যে ৩৫ ঘর মানুষ বসবাস করে তার মধ্যে ৩০ ঘর যারা এখনো সারি ধর্ম টিকে রেখেছে, তারা সারি ধর্ম অবলম্বন করছেন। আর অনেকেই যারা সাঁওতালদের মধ্যে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন। তো সারি ধর্ম নিয়ে যারা বেঁচে আছেন এখানকার এই ৩০ পরিবার, তাদের উৎসবের একটি আয়োজন চলছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটি নতুন মাটির, একটি কলসি আর একটি হচ্ছে মাটির হাঁড়ি, তার উপরে সরা দেয়া হয়েছে। ওপাশে আগুন জ্বালানো হয়েছে, সেই আগুনে মাঝে মধ্যে ধূপ দেয়া হচ্ছে, ধূপের গন্ধ ভেসে আসছে। আর এখানে বিমল মুর্মু পুরোহিত যিনি, তিনি উপাসনার সার্বিক প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই উপাসনার পর্ব শুরু হয়ে গেছে। আর তাদের আজকের এই উপাসনার উপলক্ষ হচ্ছে বাহা পরব। এই সারি ধর্মের যারা মানুষ, যারা সারি ধর্ম অবলম্বন করেন, যারা সারি ধর্মাবলম্বী, এই মানুষদের কাছে মূলত তাদের ধর্মের অনেকগুলো আচার অনুষ্ঠান উপাচার, তার মধ্যে সবচেয়ে বড় উৎসব হচ্ছে বাহা পরব। আমাদের প্রকৃতি পূজা হচ্ছে, আমরা মূলত আমাদের ধর্মীয় বিশ্বাস থেকে এই প্রকৃতি পূজাটা করে থাকি। আমাদের ধর্মীয় বিশ্বাসটা যে প্রকৃতির উপর যে পূজা করছে, এই প্রকৃতি থেকেই সব কিছুই আমরা পেয়ে থাকি, প্রকৃতি থেকে সব কিছুই আমরা পেয়ে থাকি, যার জন্য আমরা প্রকৃতির পূজা করছি। আদিবাসী পল্লীর মানেশ কিস্কুর বাড়ি। এই যে দেখেন ঘরটা কি সুন্দর, মানে মনের মাধুরী মিশিয়ে যেন আলপনা ফুটে তোলা হয়েছে। এরকম এই আদিবাসী পল্লীর প্রায় প্রতিটি বাড়িতেই এমন আলপনা চোখে পড়বে। এই যে দেখেন কি সুন্দর কারুকাজ করা হয়েছে, একটা মাটির ঘর, সেখানে এই ঘরের ভিতরেও এই জাতিগোষ্ঠীর নিজস্ব একটা সংস্কৃতি, নিজস্ব একটা ঢং ফুটে তোলার চেষ্টা করে থাকেন। আমরা সেটাই দেখছিলাম। এই যে ঘরের মধ্যে যে কারুকাজ করা হয়েছে, কি সুন্দর করে এই একটা ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে এখানে। জুলিয়াসদার বাসায় এসে তীর ধনুক দেখতে পেলাম। এই যে দেখেন তীর আর ধনুক, তীর ধনুক এর আগেও দেখা হয়েছে অনেক, কিন্তু এভাবে কখনো হাতে নেওয়া হয়নি। আর এর ব্যবহারটাও আপনাদেরকে জানাবো আমরা। জুলিয়াস দা, যে এইটার মধ্যে এইটাকে ধনুক বলা হয়? হ্যাঁ, যে এটা ধনুক বলা হয়। আর এইটা তীর? তীর, হ্যাঁ। তীর কি দিয়ে তৈরি হয়? এটা আপনার ওদের নহা দেওয়া আছে, নহা দিয়ে কামারের কাছে কোবাইতে কোবাইতে একটু সাইজ করতে নেওয়া হয়। আচ্ছা, নেওয়ার পর এখান থেকে আবার একটা ছোট্ট একটা কুঞ্চের মতন আবার বার করে নেওয়া হয়। এটা আবার বাঁশের আপনার কঞ্চি? বাঁশের কুঞ্চি দিয়ে আবার এটা পেঁচ দিয়ে ঢুকান লাগে। আচ্ছা, তাছাড়া এই তীরের সঙ্গে এটা মিল হবে না। আবার এটা দেওয়ার সঙ্গে তারপর এই যে আপনার ফুরাটা আছে না, জি, জি, এটা কিন্তু আপনার ইয়ার ফুরা, কিন্তু এটা কিসের পাখির ফুরাটা। পাখি? কি পাখির ফোড়া? এই পাখির হলো আপনার চিল পাখি। এটা চিল পাখি? চিল পাখি, হ্যাঁ, চিল পাখি। চিল পাখির ফোড়াটা কেন দেওয়া হয়? না, দেওয়া হয় যে এই তীরটা যখন মারা হয় এই সিস্টেমে, জি। যেটা আমরা তাইন করি, যে আমি যদি ওই মুরগি যদি মারে, ওই মুরগিটাও ওই তাইনের সঙ্গে চলে যাবে। কিন্তু এই তোমার
ফুড়েটা এদিক ওদিক না সময় না ইয়ে করার পর্যন্ত ইয়ে হবে না আর কি, মানে একদম ডাইরেক্ট চলে যাবে এটা। মানে এটা অন্য পাখির ফোড়া দিয়ে হবে না 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 না, শুধু চিল পাখি লাগবে? চিল পাখি লাগবে। আচ্ছা, এটা একবার তৈরি করলে কতদিন ব্যবহার করা যায়? আমার বাচ্চার আকালে থাকবে এটা, মানে সারা জীবন? হ্যাঁ, সারা জীবন থাকবে। আচ্ছা আচ্ছা। চারপাশে 4টা বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে, আর জাস্ট সেই খুঁটিগুলোকে সংযুক্ত করা হয়েছে আরও 4টা বাঁশ দিয়ে, যেই বাঁশগুলো এক একটা খুঁটির সাথে এই যে খুঁটি ছিদ্র করে সেই বাঁশগুলো সেখানে লাগানো হয়েছে। এখানে আমরা লোহার ব্যবহারও কিন্তু দেখছি না, এগুলো বিশেষ পদ্ধতিতে আটকানো হয়েছে। আর তার সাথে জাস্ট জালের মতো করে বিছিয়ে দেওয়া হয়েছে রশি, এবং এটা তাদের নিজস্ব তৈরি করা, নিজেদের মতো করে তৈরি করেন। এখানে তারা সময় মতো বিশ্রাম করেন, এখানে ঘুমানো যায়। কি সুন্দর করে বসা যাচ্ছে দেখেন, ফুল জল বিনিময় আমরা দেখছি। এই পর্বটা অনেক মজার। এই যে আমরা দেখছিলাম যে প্রকৃতি পূজা হচ্ছিল, সেই প্রকৃতি পূজা দিনভর প্রকৃতির মধ্যে পূজা অর্চনা শেষ করে এখন বিকেলবেলা পুরোহিত বাড়ি বাড়ি যাচ্ছেন ফুলের ডালা নিয়ে। তারপর যেই বাড়িতে পুরোহিত যাচ্ছেন সেই বাড়ির লোকজন পুরোহিতের পা পরিষ্কার করে দিচ্ছেন, পা ধুয়ে দিচ্ছেন পানি দিয়ে। এটি হচ্ছে তাদের রেওয়াজ, দীর্ঘদিনের রীতি। সেই রীতি এবং রেওয়াজ অনুযায়ী প্রতিটি বাড়িতে পুরোহিত যাবেন, তাকে এভাবে স্বাগত জানানো হবে, অভ্যর্থনা জানানো হবে। তারপর আমরা দেখছি যে প্রণাম করা হচ্ছে। এই হাড়িয়াটা সাঁওতাল জনগোষ্ঠীর, যারা এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাঁওতাল শাড়ি সম্প্রদায়ের যারা আছেন তাদের প্রায় বাড়ি বাড়ি এই হাড়িয়াটা তৈরি করা হয়, মূলত বিভিন্ন উৎসব আয়োজনকে ঘিরে। এটি তাদের কাছে বিশেষ খাবার, অতিথিদের আপ্যায়নের ক্ষেত্রেও এই হাড়িয়া ব্যবহার করা হয়। এই যে বাদ্যযন্ত্রটি দেখছেন এটি হচ্ছে মাদল। এটি এই সাঁওতাল শাড়ি ধর্মাবলম্বী এই আদিবাসীদের আদিকালের বাদ্যযন্ত্র। এই বিভিন্ন আচার অনুষ্ঠান, বিয়ে, উৎসবে এই বাদ্যযন্ত্রে সুর তোলেন তারা। আমরা এই যে ধামসা মাদল, এই মাদলে আর ধামসার সুরে নিশ্চয়ই একটু পর সবাই মাতাল